দেখুন একটা 22 দিনের গাছ দেখাচ্ছি আমি। একটা 22 দিনের একটা চারা গাছ দেখুন, এখনো রুট স্টক এবং যে সায়ানের মাঝখানে গ্রাফটিং পেপারটা এখনো কাটা হয়নি। এটা ছোট্ট গাছে কত ডালপালা বেরিয়েছে দেখুন, মাত্র 22 দিন লাগানো হয়েছে এবং এই যে মুচি এসে গেছে দেখুন, এবং গাছের গ্রোথ কত সুন্দর আছে। তবে এই যে এটা 22 দিন হয়ে গেছে, মানে 1 মাসের 1.5 মাসের মধ্যে এই আমি গ্রাফটিং পেপারটা অবশ্যই কেটে ফেলতে হবে। 1 মাস হয়েছে লাগানো হয়েছে, দেখুন 1 মাসের গ্রোথটা কেমন ঠিকঠাক কত সুন্দর হয়েছে গ্রোথ। এবারে আসুন দেখাই আমি 4 মাসের একটা গাছ। দেখুন এটা একটা আমি 4 মাসের গাছ দেখাচ্ছি। দেখুন সঠিক পদ্ধতিতে গাছ লাগালে এরকম, দেখুন 4 মাসের গাছে কেমন ফলন এসে গেছে দেখুন, দেখছেন এই 4 মাসের গাছে এত বড় ফলন। আরো ছিল সেদিকে আমি কেটে রাখিনি, আমি কেটে দিয়েছি। এই যে দেখুন এখানে ছিল, এখানে ছিল, ওগুলো কেটে দিয়েছি আমি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি দেখাই। নমস্কার, কৃষি অনুসন্ধান ইউটিউব চ্যানেলে আমি লক্ষ্মীকান্ত। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরু করার আগে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। বন্ধুরা, কয়েকটি প্রতিবেদন আগে আমি এঁচড়ের চারা গাছ লাগানোর সমস্ত কৌশল তথ্য আমি আগের ভিডিওতে বলেছিলাম, এবং সেই তথ্য আমার সেই কৌশল টেকনিক অবলম্বন করে যারা এঁচড়ের চারা লাগিয়েছিলেন এবং সেই চারা গাছগুলোর বয়স যাদের 1.5 থেকে 2 মাস হয়ে গেছে, আজকে আমি সেই চারা গাছের কি পরিচর্যা হবে তার যাবতীয় তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরব, এবং আমার যে সফলতার সমস্ত কৌশল এবং চাবিকাঠি আপনাদের হাতে তুলে দেব। একজন এঁচড় চাষিকে গাছ লাগিয়ে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই দুটি জিনিস জানার প্রয়োজন আছে। সে একটা গাছ লাগাক বা 1000টা গাছ লাগাক, পরিচর্যা কিন্তু এক হওয়া উচিত। একটা গাছে সময় একটু কম লাগবে, 1000টা গাছে বেশি লাগবে, কিন্তু পরিচর্যার টেকনিক একই হওয়া চাই। আর একজন চাষিকে সেই পরিচর্যার সমস্ত টেকনিক জেনে স্বনির্ভর হতে গেলে অবশ্যই দুটি টেকনিক জানতে হবে। সেই দুটি টেকনিক হলো, একটা হচ্ছে থিওরিক্যাল পার্ট এবং একটা প্র্যাকটিক্যাল পার্ট। আর সেই থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল যদি একজন চাষি মোটামুটি একটা আয়ত্ত অভিজ্ঞতার মধ্যে এসে যায়, তাহলে কিন্তু উনি স্বনির্ভর হয়ে নিজেই চাষ করতে পারবেন। আজকে দেখুন, যদি আমি প্রথমে একটু থিওরিক্যাল ব্যাপারটায় আসি। একটা চারা গাছ, একটা চারা গাছ সে কী খাবার চায়, একটা বয়স্ক গাছও কী খাবার চায়, একটা গাছ ধরুন এই যে এঁচড় গাছ, এঁচড় গাছ চায় অ্যাকচুয়ালি এটা একটা বৃক্ষ জাতীয় গাছ, না লতা না গুল্ম। লতা গুল্ম কি হয় না, কোনো কোনো লতা গাছ 1 মাসের মধ্যে তার জীবনকাল সম্পন্ন হয়, আবার কোনো কোনো গুল্ম গাছ 1 বছর 6 মাস এরকমের মধ্যে তাদের জীবনকাল সম্পন্ন হয়। এটা কিন্তু বৃক্ষ জাতীয় গাছ, লং টাইম ধরে ফলন দেবে, তাই এর পরিচর্যাটা আমাকে সেই মতন করতে হবে। আমাদের জানা উচিত একটা গাছ সে কি খাবার চায়, তাকে কি খাবার দিলে একটা সুস্থ সবলভাবে সুন্দরভাবে গাছটা বেড়ে উঠবে। যেমন যদি আমি আমাদের মানব দেহের কথা ভাবি, একটা মানুষকে সুস্থভাবে সঠিকভাবে বেড়ে উঠতে গেলে তাকে কি করতে হবে, তাকে ছেলেবেলাকার এক খাবার দিতে হবে, নরম জাতীয় খাবার। তারপর একটু বড় হলে তাকে খাবার চেঞ্জ করতে হয়, এবং তার শরীর স্বাস্থ্যের কথা ভেবে ভিটামিন, প্রোটিন, ফ্যাট, আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিনের আবার এ, বি, সি, ডি এবং ই এরকম সঠিক ব্যালেন্স দিয়ে যদি আমি একটা ছেলের খাবার তৈরি করে তাকে যদি সঠিকভাবে তার পরিচর্যা করি, তাহলে তার সুস্বাস্থ্য হবে এবং সমস্ত কিছুর বিকাশ হবে। সেরকম একটা গাছকেও ঠিক আমরা যদি তার সঠিক কি খাবার লাগবে সেটা যদি আমরা থিওরিক্যালি জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সলভ হয়ে যাবে। যেমন একটা গাছের ক্ষেত্রে আসি, একটা গাছ কিন্তু 3টা মূল খাদ্য উপাদানের প্রয়োজন হয়। 3টি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের মধ্যে প্রথম হচ্ছে নাইট্রোজেন, যাকে আমরা এন বলি, তারপরে ফসফরাস যাকে আমরা পি বলি, এবং তারপরে আসি পটাশিয়াম যেটা কে, অর্থাৎ এক কথায় এনপিকে। সেই 3টি গুরুত্বপূর্ণ উপাদান ছাড়াও আরও কিছু উপাদান বাকি রয়েছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। নাইট্রোজেনের কি কাজ, কেন আমরা নাইট্রোজেন প্রয়োগ করব? নাইট্রোজেন হচ্ছে গাছের পাতা এবং কাণ্ডের বৃদ্ধি ঘটায়, এবং গাছের যে সবুজ রং, সেই সবুজ রঙের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে নাইট্রোজেন। এরপরে আসি সালফারের কথায়। সালফারটা
গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটায় এবং ফুল ও ফল আনার জন্য বিশেষ সহযোগিতা করে। তারপরে আসি পটাশিয়াম। পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফল বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে আসি ক্যালসিয়ামের কথায়। ক্যালসিয়াম গাছের কোষ প্রাচীর গঠন করে এবং গাছকে শক্তপোক্ত মজবুত করে। তারপরে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম গাছের এই যে পাতার সবুজ পাতার ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে এবং খাদ্য তৈরিতে সাহায্য করে। সালফার কি করে? না প্রোটিন তৈরিতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আরো কিছু আসি অনুখাদ্য বা ট্রেস এলিমেন্ট যাকে বলা হয়, যেমন আয়রন, কপার, তামা, দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবেডানাম এবং বোরন। এগুলি কিন্তু অনুখাদ্য হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের ক্ষেত্রে। ছোট্ট থিওরি, আমাদের একজন চাষি হিসেবে মোটামুটি এইটুকু কম সময়ের মধ্যে আমাদের এটুকু জেনে নেওয়া অবশ্যই দরকার আছে। এরপরে আসি আমরা এটাকে প্র্যাকটিক্যালে কিভাবে ইউজ করব। এই যে থিওরিক্যাল বিষয়টা আমরা জানলাম, এটা আমরা কিভাবে গাছে অ্যাপ্লাই করব, আমরা এই সব উপাদানগুলি কোথায় পাবো, সেটা আমাদের জেনে নেওয়ার দরকার আছে। দেখুন, দুটো রাস্তা আছে। এক হচ্ছে কারখানায় তৈরি রাসায়নিক সিনথেটিক সার, আর একটা হচ্ছে জৈব সার। এই দুটো পার্টের মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে আমরা কোনটা পছন্দ করব। যদি আমরা রাসায়নিক সার গাছের গোড়ায় ইউজ করি, তাহলে কি হবে? তাহলে হবে কি, গাছের গোড়ার মাটি শক্ত হয়ে যাবে, জল ধারণ ক্ষমতা কমে যাবে। যেহেতু এটা লং টাইমের গাছ, তাই যখনই জল ধারণ ক্ষমতা কমে যাবে, মাটি শক্ত হবে, শিকড়ের বৃদ্ধি এতটা হবে না। তাই যদি আমরা প্রথমে রাসায়নিক সার ইউজ করে ফেলি, তাহলে গাছটা সাময়িক হু করে বেড়ে যাবে, তারপরে দেখবেন গাছটা যেরকম করতে সেরকম বসে আছে। আবার কিছু কিছু গাছ দেখবেন ঠিক ডগা থেকে আস্তে আস্তে মরে যাচ্ছে বা শুকনো হয়ে গাছটা মারা যাচ্ছে। এই জন্যে আমরা সবসময় এড়িয়ে চলবো, রাসায়নিক সারকে এড়িয়ে চলবো, যেটা পরিবেশ বান্ধব না। যদি আমরা অবৈজ্ঞানিকভাবে রাসায়নিক সার ইউজ করে ফেলি, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে একেবারে বাগান শেষ হয়ে যাবে। অতএব রাসায়নিক সারও যদি ইউজ করতে হয়, খুব ভালোভাবে বৈজ্ঞানিক সম্মতভাবে ইউজ করা উচিত। কিন্তু আমরা আজকে দেখাবো যে জৈব সার কিভাবে ইউজ করব এবং বৈজ্ঞানিক সম্মতভাবে ইউজ করব, আর সেটা যদি করে ফেলতে পারি, সফলতা অর্জন করা সম্ভব। আজকে আসুন আমি দেখি প্র্যাকটিক্যাল ভাবে আমরা জৈব সার ইউজ করে আমরা দেখাবো। আর দেখুন, আমি কোনো ইউটিউবার হিসাবে অন্য কারোর বাগানে এসে আমি ভিডিও করতে আসিনি। আমি একজন সফল চাষি, আর সেই আমার চাষের সফলতার সমস্ত চাবিকাঠি আপনাদের হাতে তুলে দিতে চাই। আমার লক্ষ্য একজন চাষিকে প্রত্যেকটা চাষিকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়া। তার জন্য আমার আজকে এই ভিডিও করা। তাতে কি হবে, আমি যেমন যদি কয়েকটা আমার এই পদ্ধতি ইউজ করে যদি কিছু চাষি সফল হতে পারে, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা এবং জীবনের সবচেয়ে বড় আমার সফলতা। তাই আমি চাই যে আমার এই ছোট্ট অভিজ্ঞতা, আমি যে সব অনেক কিছু জেনে নিয়েছি তা নয়, আমি যেটুকু আমার অভিজ্ঞতা অ্যাপ্লাই করে আজকে আমি সফল হতে পেরেছি, সেই অভিজ্ঞতাটুকু আমি সবার মধ্যে বিলিয়ে দিতে চাই। তাই আমার এই চ্যানেলটাকে স্কিপ না করে, আজকের ভিডিওটাকে স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন। আমার মনে হয় আপনারা সেই সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। আসুন আমি আজকে প্র্যাকটিক্যাল করে দেখাই। দেখুন, আমি এই 2 মাসের গাছটিতে আমি আজকে প্র্যাকটিক্যালি সার ইউজ করে আমি দেখাবো কোন জায়গায় সার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, সেটা আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই 2 মাসের গাছটাতে আমি কোন জায়গায় দিব, ঠিক 1 থেকে 1.5 ফুট দূরত্বে এইভাবে আমরা গর্ত করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি আমরা গোবর সার। তার আগে বলে নিই, এই যে গাছটাতে 2 মাসের গাছে আমার কি পরিমাণ নাইট্রোজেন দরকার। নাইট্রোজেন দরকার 15 থেকে 20 গ্রাম, ফসফরাস দরকার 10 থেকে 15 গ্রাম এবং পটাশিয়াম দরকার 8 থেকে 10 গ্রাম। তাহলে এটা হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ। তাহলে এই মূল উপাদান 3টি খাবার কোত্থেকে পাবো? জৈব থেকে আমরা কিভাবে পাবো? তাহলে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার গোবরে কি পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ আছে। এই 1 কেজি গোবরে নাইট্রোজেন আছে 3.5 গ্রাম,
ফসফরাস আছে 3 গ্রাম, পটাশিয়াম আছে 1.4 গ্রাম এবং কিছু ক্যালসিয়াম আছে, সেটা পরিমাণ প্রায় 2.9 গ্রাম। তাহলে আমার এই 1 কেজি গোবর সারে মোটামুটি একটা এনপিকে পাওয়া গেল। এই আমি 1 কেজি গোবর সার এই গাছটাতে আমি প্রয়োগ করব। এখন এরকম দিব, এই যে মাটিটা খুঁড়ে নিয়েছিলাম তার চারদিকে আমি গোল করে দিয়ে দিলাম। এইভাবে আমরা আগে গোবর সারটাকে দিয়ে দিলাম। 2 চামচ মাপের ইনসেকটিসাইড নিয়ে নেবো। এটাতে 2 চামচের বেশি কখনোই প্রয়োগ করব না। এটা যাতে উই পোকার হাত থেকে গাছটা বাঁচাতে পারি সেই জন্য আমরা নিয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকার শিকড়ের ক্ষতি না করতে পারে উইর পোকা। আমরা চারধারে দিয়ে দিলাম এইভাবে। আচ্ছা, এরপরে আমরা দিয়ে দিব, এই যে দেখুন 150 গ্রাম মাপের সরিষার খোল আমরা 10 দিন আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। এই 10 দিন আগে থেকে ভিজানো সরিষার খোল আমরা গাছের গোড়ায় দেবো। এই খোলটা আমরা কেন প্রয়োগ করব? কারণ হচ্ছে এই খোলে আছে প্রোটিন আছে 40% আছে এবং আছে কিছু ফ্যাট, ফাইবার, এছাড়াও আছে কিছু খনিজ আছে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এতে আছে। এছাড়াও কি আছে? এছাড়াও কিছু ভিটামিন আছে, যেমন ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে এবং ফলিক অ্যাসিড। এছাড়াও কিছু প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশ, ম্যাক্রো এবং মাইক্রো উপাদান এতে পাওয়া যায়। তাই এটা পরিবেশ বান্ধব হিসাবে আমরা এটা দিব। কখনোই আমরা না ভিজানো অবস্থায় বা সঙ্গে সঙ্গে ভিজিয়ে আমরা প্রয়োগ করব না। আমরা 10-12 দিন ভিজিয়ে রাখার পরে এই খোলটাকে সুন্দরভাবে ওই খুঁড়ে নেওয়া অংশের চারধার প্রয়োগ করব। কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, এই কেঁচো সারটা আমরা 1 কেজি থেকে 1.5 কেজির মাপে আমরা কেঁচো সারটা ওখানে প্রয়োগ করব। কেঁচো সারের গুরুত্ব একটা দারুণ, এটা গুরুত্ব এর অপরিসীম। তাই কেঁচো সারটা আমি বেছে নিচ্ছি। এই সারে আছে 1.57% নাইট্রোজেন, যা গাছের প্রোটিন তৈরি, পাতার বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া আছে ফসফরাস 1.26%, পটাশ আছে 2.60%, সালফার আছে 0.74%, ম্যাগনেসিয়াম আছে 0.66% এবং বোরন আছে 0.6%। তাই ভার্মি কম্পোস্ট দেওয়াটা খুব কাজের, আমি দিয়ে নিলাম। এরপর কিন্তু আমরা এই যে দেওয়া সমস্ত সারকে ভালোভাবে মিশ্রণ করে নেব। কিন্তু এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে মাটির সঙ্গে। এইভাবে আমরা কোদালের সাহায্যে সুন্দর সমস্ত সারকে মিক্সড করে নিলাম। এই হচ্ছে, এইভাবে সমস্ত সার দেওয়ার পরে সমস্ত কিছু মিক্সড করে নিতে হবে। এইভাবে যদি এই সমস্ত পদ্ধতি আমরা যদি প্রয়োগ করতে পারি তাহলে আমাদের গাছের গ্রোথ নিশ্চিন্তে খুব ভালোভাবে গ্রোথ হবে। এটা 1 মাস পরে এই গাছের গ্রোথ অনেক বেশি হবে। মোটামুটি এই যে পরিচর্যা করলাম, একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে কোদাল দিয়ে আমি মাটি খুঁড়লাম, সবসময় লক্ষ্য রাখবেন যাতে বেশি শিকড় না কেটে যায়। খুব কাছাকাছি, গাছের খুব কাছাকাছি মাটি কুপাবেন না, তাতে করে গাছের শিকড় কেটে ছিঁড়ে যাবে। তো আমার এই যে টেকনিক কেমন লাগলো, আপনারা ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি আমার সমস্ত টেকনিক ভালো মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে ইনফরমেটিভ আরও নতুন নতুন আমি ভিডিও আনবো, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটিকে পেয়ে যাবেন। তাই যদি ভালো লাগে অবশ্যই লাইকও একটা করে দিবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। তাতে করে কি হয়, যখন আপনাদের লাইক, সাবস্ক্রাইব আমার ভিডিও নতুন নতুন ইনফরমেশান আনার আমার মনের খোরাক জাগায়। তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটা কমেন্ট ছেড়ে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত রাখি।